দর্শক, গত কয়েকদিন আগে আমি একটা দুটা ভিডিওতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কে কতটা আসন পেতে পারে তার একটা সম্ভাব্য বিশ্লেষণ করেছিলাম। তো সেইটা তো গণকের কাজ। গণক যেহেতু আমি নই সেহেতু একটু পিছনে ফিরি। যে বিগত নির্বাচনগুলোতে কে কেমন আসন পেয়েছিল আসুন সেটা নিয়ে আলোচনা করি। আমি আজকে আলোচনা করব ১৯৯১, ১৯৯৬ এবং ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচন। ৯১ থেকে কেন নিলাম? ৯১ থেকে নিলাম কারণ এরশাদ সরকারের পতনের পরে ১৯৯১ সালে যে রাজনৈতিক যাত্রাটা শুরু হয় সেখান থেকেই আসে আসলে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা। যে কারণে গণতন্ত্র উত্তরণের একটা মাইলফলক হিসাবে ১৯৯১ সালকে দেখা হতো। সেখান থেকে আসি, বিগত দিনেরগুলো হয়তো অন্য এক সময় আলোচনা করা যাবে। আপনারা জানেন যে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচার এরশাদ সরকারের পতনের পরে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে ১৯৯১ সালে একটি নির্বাচন হয় এবং সেই নির্বাচনের সময় ধারণা করা হয়েছিল যে আওয়ামী লীগ হয়তো সরকার গঠন করবে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা এতটা আত্মবিশ্বাসী হয়েছিলেন যে ওনারা কে কোন মন্ত্রণালয়ে নেবেন সেটাও একটা লিস্ট করে ফেলেছিলেন। যা হোক, নির্বাচনের ফল হয়ে গেল উল্টা। সেই নির্বাচনে বিএনপি পায় ১৪০টি আসন। সবাইকে চমকে দিয়ে বিএনপি ১৪০টা আসন পায় এবং আওয়ামী লীগ পায় মাত্র ৮৮টি আসন। সেই নির্বাচনে সদ্য বিদায়ী সেই স্বৈরাচারী জাতীয় পার্টি তারা পেয়েছিল ৩৫টি আসন এবং জামাত ইসলাম পেয়েছিল ১৮টি আসন। এই মোটা দাগে হচ্ছে বড় দলগুলো, এর বাইরেও ছোট ছোট কিছু দল পেয়েছিল, যেমন কৃষক শ্রমিক আওয়ামী লীগ ৫টা, তারপরে ওয়ার্কার্স পার্টি পেয়েছিল ৫টা, আরও দুই একটা 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 করে কয়েকটা পেয়েছিল আর কি। তো সেই সময়ে ক্ষমতায় আসে বিএনপি এবং প্রধানমন্ত্রী হন বেগম খালেদা জিয়া। গণতন্ত্র শুরু হলো, কিন্তু গণতন্ত্র বিকশিত হওয়ার আগে গণতন্ত্রের গলা টিপে মারার একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল ১৯৯৪ সালে, যখন মাগুরা ১ আসনের উপনির্বাচন হয়। সেই উপনির্বাচনে বিএনপির প্রার্থী ছিলেন কাজী সালিমুল হক কামাল। কাজী কামাল নামে তিনি বেশি পরিচিত। যাদের মনে আছে ইকোনো বলপেন, উনি ছিলেন সেই ইকোনো বলপেনের মালিক। সেই মাগুরা উপনির্বাচনে বিএনপি ভোট ডাকাতি করলো এবং ভোট ডাকাতি করে কাটাছেঁড়া করে সেই কাজী কামালকে নির্বাচিত করলো এবং সেখান থেকেই বিএনপির অধীনে আগামী নির্বাচন হবে না এইটা নিয়ে রাজপথে আন্দোলন শুরু হয়ে গেল ব্যাপক আকারে। আওয়ামী লীগ রাজপথে নেমে গেল, জামাতও তার সাথে যোগ দিল এবং দেখা গেল দিনের পর দিন হরতাল হরতাল অবরোধ। এবং তখন আসলো কি তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা কিন্তু সেই সময়ে এসছিল। বিএনপি তত্ত্বাবধায়কের দাবি মানে না, রাজপথে থাকলো আওয়ামী লীগ, সেই সাথে জামাত ইসলাম। ১৯৯৬ সালে কিন্তু আওয়ামী লীগ একসময় এসে লাগাতার হরতাল দিয়ে দিল, লাগাতার কর্মসূচি দিল। তার মধ্য দিয়ে বিএনপি ১৯৯৬ সালের ১৫ই ফেব্রুয়ারি একটা নির্বাচন করলো এবং নির্বাচন করে তারা বুঝতে পারলো যে এইভাবে চলা যাবে না। তারা কয়েকদিনের মাথায় সংসদে তত্ত্বাবধায়ক সরকারের বিল আনলো, তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হলো। ১৯৯৬ সালে আরও একটি নির্বাচন হলো এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ এবার খুব ভালো করলো। সেই নির্বাচনে আওয়ামী লীগ পেল ১৪৬টি আসন, বিএনপি পেল ১১৬টি আসন, জামাত পেল এখানে মাত্র ৩টি আসন। এই লিঙ্কটা কিন্তু আপনারা দয়া করে একটু মনে রাখবেন। এই আলোচনা আমি কেন করছি, যদি ধারাবাহিকভাবে আলোচনাটা শুনে যান তাহলে বোঝা যাবে শেষের দিকে এসে যে আসলে এই আলোচনাটার মাঝে জাতি। জামাত সেবারে পায় ৩টি আসন। এবার কি হলো, ঠিক একইভাবে বিএনপিও সংসদে গেল না। সংসদীয় গণতন্ত্র যেভাবে চালু করা দরকার, ৯১ থেকে ৯৬ মাঝপথে এসে আওয়ামী লীগ যেমন সংসদ বর্জন করলো, বিএনপিও এই সময় এসে সংসদ বর্জন করলো। সংসদের সেইভাবে যে সংসদ, যে অ্যাক্টিভ যে সংসদ, সেইটা কিন্তু ৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত হলো না। এই সংসদে একটা উল্লেখযোগ্য বিষয় আছে, সেটি হচ্ছে ১৯৯৬ উল্লেখযোগ্য বিষয়টি সেটি বলি, সেটি হচ্ছে বাংলাদেশের একমাত্র সংসদ শেখ হাসিনা ২০০১ সালে যে তারিখে ক্ষমতা ছেড়ে দেওয়ার কথা ঠিক সেই তারিখে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। যদিও বলা হয় তিনি পরবর্তীতে জেতার জন্য ইলেকশন মেকানিজম যেটা করা, ইঞ্জিনিয়ারিং যেটা করা, বিভিন্ন স্থানে প্রশাসনে সেটা করে গিয়েছিলেন, কিন্তু সেই সময় তত্ত্বাবধায়কের প্রধান যিনি হয়েছিলেন লতিফুর রহমান সাহেব, উনি এসে একদিনে সব তছনছ করে দিয়ে একটা ফ্রি ফেয়ার ইলেকশন ২০০১ সালে করলেন। ১৯৯৬ সালের তত্ত্বাবধায়কের যারা ছিলেন তাদের মধ্যে একটা চমক আছে, সেটা আপনাদের মনে করিয়ে দিই। তিনি হচ্ছেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাদের একজন ছিলেন।
তো 1996 সালে কিন্তু জাতীয় পার্টি আবার 32টি আসন পায়, অর্থাৎ 91 এবং 96 জাতীয় পার্টি তখন পর্যন্ত বেশ অ্যাক্টিভ রোল, এবং এরশাদ জেলে থেকে নির্বাচন করে 5টি আসনেই জয়লাভ করে। এবার চলে আসি 2001 সালে। 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ কিন্তু একটা মেকানিজম করে গিয়েছিল, এবং লতিফুর রহমান সাহেব সেই মেকানিজমকে উল্টাপাল্টা করে দিয়ে যে নির্বাচনটা হলো, সেই নির্বাচনে কিন্তু ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেল বিএনপি। বিএনপি পেয়ে গেল সেখানে 193টা সিট, এবং আওয়ামী লীগ পেল মাত্র 62টা সিট। ভোটের পার্সেন্টেজ হিসাবে দুই দলই প্রায় সমান সমান ভোট পেয়েছিল, আওয়ামী লীগ বিএনপি। কিন্তু আসন সংখ্যার ভিত্তিতে বিএনপি পেল 193, পক্ষান্তরে আওয়ামী লীগ পেয়েছিল মাত্র 62টি আসন, এবং এইবারে আবার জামাতে ইসলাম পায় 17টি আসন। সেই সময় জাতীয় পার্টির সাথে এক ধরনের ঐক্য হয়েছিল ইসলামী দলগুলোর, তারা পেয়েছিল জাতীয় ইসলামী ঐক্য ফ্রন্ট নামে, এবং তারা পেয়েছিল 17টি আসন, এবং এখানে বেশিরভাগই ছিল এরশাদের দলের লোকজন। উল্লেখযোগ্য যিনি ছিলেন তিনি হচ্ছেন মুফতি ফজলুল হক আমিনী। ওনারা মুক্তি টাইপের, মানে আজকে যাদেরকে আপনি হেফাজতে ইসলাম দেখছেন, ইনাদের 4জন সেই সময়ে নির্বাচিত হয়েছিলেন, অর্থাৎ ওই মতাদর্শ যারা ফলো করে চলছেন তাদের 4জন সেই সময় নির্বাচিত হয়েছিলেন। যদি বলে থাকেন যে তারা সদ্য তৈরি একটি দল, তা কিন্তু না, দলের বীজ কিন্তু অনেক আগেই রোপিত হয়েছিল। যাকে সেটি আমাদের এখনকার বিষয় না। 2001 থেকে 2006 সালের গণতান্ত্রিক পন্থা নিয়ে, সংসদ নিয়ে এবং সেই সময়ের সার্বিক পরিস্থিতি নিয়ে এবার একটু আসেন আলোচনা করি। 91 থেকে 96-এ সংসদ বর্জন করেছে বিরোধী দল, কার্যকর বিরোধী দল ছিল না, কার্যকরী সংসদ ছিল না, কিন্তু বিরোধী দলের উপরে দমন পীড়ন নিপীড়ন যেটা আমরা গত কিছুদিন আগে দেখেছি, সেইটা কিন্তু সেই সময় ছিল না। একইভাবে 1996 থেকে 2001 সাল পর্যন্ত সংসদ বর্জন করেছে বিএনপি, কিন্তু বিএনপির উপর ওই মাত্রার নিপীড়ন, নির্যাতন, মামলা, হামলা এইগুলো সেই মাত্রায় ছিল না। এই অবস্থাটা শুরু হলো 2001-এর পরে। 2001-এ বিএনপি যখন সরকার গঠন করে, বেগম খালেদা জিয়া আবারও প্রধানমন্ত্রী হন, বলা হয় তৃতীয়বারের তরে। 96-এর যদি ওই 15 ফেব্রুয়ারি ইলেকশন ধরি, তার তৃতীয়বার দ্বিতীয়বার যে যাই হোক আর কি, উনি প্রধানমন্ত্রী হলেন। প্যারালাল সরকার গঠন করলেন তারেক রহমান, যেটাকে আপনারা সবাই চেনেন হাওয়া ভবন নামে। হাওয়া ভবন থেকেই বলা হতো তখন বিএনপির রাজনীতি নিয়ন্ত্রিত হয়, সেই সময় সরকার পরিচালিত হয় হাওয়া ভবন থেকে। কখনো কখনো বলা হতো যে বেগম খালেদা জিয়ার চেয়েও হাওয়া ভবন অধিক শক্তিশালী, তারেক রহমান অধিক শক্তিশালী। এই সময়টায় উল্লেখযোগ্য অনেকগুলো ঘটনা আছে, সবগুলোর দিকে আমি যাচ্ছি না। 2-1টা ঘটনা যদি আপনাদেরকে মনে করিয়ে দিই, সেই সময় একটা জঙ্গি উত্থান হয়। জঙ্গিবাদের উত্থান কিন্তু বাংলাদেশে ঠিক সেই সময় মাথা চাড়া দিয়ে ওঠে। কোটালীপাড়ায় শেখ হাসিনার জনসভায় 76 কেজি ওজনের একটি বোমা পাওয়া যায়। প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া বোমা হামলায় নিহত হন। গাজীপুরের আহসানুল্লাহ মাস্টার, তিনি জনসভা করাকালীন আততায়ীর গুলিতে নিহত হন। খুলনাতে সম্ভবত মঞ্জুর সাহেব নামে একজন, তিনি নিহত হন। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে, এবং সেই সময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নিধন করার একটা পরিকল্পনা নেওয়া হয়, যার চূড়ান্ত রূপটা আমরা দেখতে পাই 2004 সালের 21শে আগস্টের গ্রেনেড হামলা। শেখ হাসিনার জনসভায় যে গ্রেনেড হামলাটা চালানো হয়। এই সময়ের আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে 10 ট্রাক অস্ত্র উদ্ধার। সেই সময়ে আমরা পাই বাংলা ভাই, শায়ক আব্দুর রহমান, তারপরে এই যে মুফতি হান্নান সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে আমরা সেই সময়ে দেখতে পেয়েছি। তো সেই সময়ে এটা যে রায়ে সদ্য তারেক রহমান খালাস পেলেন, রাষ্ট্রপক্ষ আপিল করেছে, সেই সময়ে ধরে নেওয়া হয়েছে নাকি এইগুলো নাকি তারেক রহমানের ছত্রছায়ায় হয়েছে, অথবা জঙ্গিদের ছত্রছায়ায় হয়েছে। যাই হোক, যেটা প্রমাণিত না, এটা মানে বলা বলি কথার মধ্যে। তবে যাই হোক, সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে বারবার হত্যা চেষ্টা করা হয়েছে। ইভেন শেখ হাসিনা উত্তরবঙ্গ সফরে যখন ছিলেন, তখন ঈশ্বরদী রেল স্টেশনে তার ট্রেনের কামরাতে গুলি করা হয়, এবং এই গুলি করার দায়ে পলু, পিন্টু, আক্কেল সহ কয়েকজনের যাবজ্জীবন এবং ফাঁসির অর্ডারও হয়। তারা এই যে 5 আগস্টের পরে বেরিয়ে গেছে। শেখ হাসিনাকে একাধিকবার হত্যা চেষ্টা করা হয়, একবার দুইবার না, বেশ কয়েকবার। এবং আজকের যে বিরোধী দলের দমন পীড়নের রাজনীতি,
সেই রাজনীতির বীজ কিন্তু রোপিত হয়েছিল সেই সময়ে। সেই সময়ে আওয়ামী লীগ যেভাবে নির্যাতিত হয়েছিল, হয়তো সেদিনেই তারা ধারণা করেছিল ভবিষ্যতে ক্ষমতায় গেলে ঠিক একই জিনিসের বদলা তারা নেবে। বাঙালি ভালো কিছু করতে পারে না, মারের বদলে মায়ের সেই বদলাটা অনেক দিন পর্যন্ত মনে রাখে, যে কারণে 2009 থেকে 2024 সাল পর্যন্ত তারা বিরোধী দলের উপর দমন পীড়ন, নির্যাতন, নিপীড়ন ঢালাওভাবে চালিয়ে গেছে। 2006 সালে এসে বিএনপি সরকার এবং খালেদা জিয়া ইনারা আবার তত্ত্বাবধায়ক বিষয়টাকে রাখতে চাইলেন, কিন্তু তত্ত্বাবধায়কের মধ্যে আরো একটু মেকানিজম করতে চাইলেন, কারণ তখন তত্ত্বাবধায়কের প্রধান হতেন সদ্য অবসরে যাওয়া প্রধান বিচারপতি, তখন ছিলেন কে এম হাসান। কে এম হাসানকে সদ্য অবসরে নেওয়ার জন্য মওদুদ আহমেদ বিচারপতিদের অবসরের বয়স সীমা 65 থেকে 67 বছর করেন, এবং এইটা নিয়ে ঘোর আপত্তি তোলা হয়। আওয়ামী লীগ সহ সবাই উনার কে এম হাসানকে কেউ মানেন না, মানবেন না, এইটা নিয়ে আন্দোলন চরম আকারে যায়। বলতে গেলে সেই সময় আওয়ামী লীগ সংসদে যায়নি, এবং এর ফল আমরা দেখতে পাই 2006 সালের 28 অক্টোবর আওয়ামী লীগ লগি বৈঠা কর্মসূচি দিল। লগি বৈঠা কর্মসূচি দিয়ে একদিনের মাথায় বিএনপি ঘোষণা দিল যে তারা তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আবার যাবে, কে এম হাসানকে রাখবে না। ওনারা রাতে হুট করে তৎকালীন রাষ্ট্রপতি যিনি ছিলেন ইয়াজউদ্দিন আহমেদ, উনাকে রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতি দুটো দায়িত্বই দিয়ে দিলেন, বরের বাবা এবং কনের বাবা দুটোই উনাকে করলেন। উনাকে করার পরে আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। এর ফলস্বরূপ আসলো 1/11 2007 সালের 11 জানুয়ারি, এবং এই 1/11-এ আর্মি ব্যাকড একটি সরকার আসলো ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে। তখন বলা হতো যে 3 আহমেদ, ফখরুদ্দিন আহমেদ, মঈনুদ্দিন আহমেদ এবং ইয়াজউদ্দিন আহমেদ, এই 3 আহমেদ নিয়েই তখন চলছিল, এবং এরপরে 2 বছর টানা চলে কিন্তু আর্মি ব্যাকড সরকার ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে। এরপরে আসে পরের ইলেকশন। তো সেই ইলেকশন নিয়ে হয়তো আগামী পর্বে আমি কথা বলবো। তো আজকের যে বিষয়টি আমি বলতে চেয়েছিলাম, তাহলে দেখেন যে বিরোধী দলের উপর দমন পীড়ন, নিপীড়ন, নির্যাতন, এটা কিন্তু 2001 থেকে 2006 সালের ফসল। এই ফসলটাই হয়তো তারা যা করেছে তার চেয়ে কয়েক গুণ বেশি করেছে আওয়ামী লীগ। এখান থেকে কি মনে হচ্ছে, আগামীতে যারা আসবে তারা কি এটা ভুলে যাবে, নাকি এই লিগেসিটাকেই মেনটেন করে যাবে, এটাকেই ক্যারি ফরওয়ার্ড করবে? এর চেয়ে তারা আরো বেশি আগ্রাসী হয়ে উঠবে, বিরোধী দলের উপরে আরো দমন পীড়ন, নিপীড়ন চালাবে। এরপরে যারা আসবে তারা তার চেয়ে ততোধিক, তত গুণ নিপীড়ন, নির্যাতন চালাবে। এইরকম চলবে? এইরকম যদি চলে তাহলে গণতন্ত্র লাম দিয়ে আমাদের কি লাভ হয়েছে বলতে পারেন? ধন্যবাদ।